আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস আমার আলাদিন, লেখক জাবিন ফোরকান, পর্ব সংখ্যা 2, ভয়েস বাই আরবি। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক আর বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মাদনা, হুঙ্কার আর বাঁধনহারা নাচ এবং দক্ষ বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারিপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধরা দিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে আসছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের উপর কন্ট্রোল প্যালেসের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি-শার্ট আর ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ফুটছে তার মাথার উপর দিয়ে। সাথে তার গলা আরো উজ্জ্বল। চেহারায় জমে থাকা ফোঁটা ফোঁটা ঘাম চিকচিক করছে বিন্দুকণার মতো। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্রেসের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, তখনই তার শক্তিশালী বাইসেপসগুলো চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন, মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড়ে ঠিক ডায়াসের আশেপাশেই। সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম লাগিয়ে হঠাৎ করে মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করলো গোটা জায়গা জুড়ে। প্রত্যেকের দৃষ্টি আবদ্ধ তার পানে। ছেলেটা একটা হাত উপরে তুলে নিয়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, নাও কাম অন এভরিওয়ান, লেটস ডান্স দি নাইট অফ উইথ ডিজে আলাদিন। সমন্বয়ে গর্জে উঠল সে জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মাড়ির দুই পাশে থাকা দুটো সুচালো দাঁত নজরে পড়ল, তীক্ষ্ণ, সূক্ষ্ম। অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চিৎকার উঠল যে, ইয়েস, ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন ইয়ার। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট আওয়াজে আবারও বুক কেঁপে উঠল। সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মাদনায়, উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডের মিউজিক যে কাউন্টার রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোন রিসিভ করলো সে। হ্যালো মম, এখনো শেষ হয়নি, বাড়িতে আয়, তোর সাথে জরুরি কথা আছে। তুমি কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। আশেপাশে ছুঁড়ে ফেললো নব উদ্যমে কাজে মনোযোগ দিয়ে। যত বিট বাড়লো ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্য বরাদ্দ। তার অনন্য নামের জন্য অবশ্যই সবসময় বন্ধুমহলে খোঁচা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসছিল, তখনই সামনে থেকে ডাক শুরু এলো, কি আলাদিন, তোর চেরাক কোথায়? রাস্তার ধারে পার্ক পার্ক করে রাখা গাড়ির বনেটের উপর বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নেওয়ার ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আপনার নিজের বিরাট ইঁদুর দাঁত কেলে হাসছে। গ্রুপের ন্যূনতম ভদ্র এবং সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে মাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখযোগ্য করার মতো বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়েকজনই। সাইবার নিজের আধভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অসতর্কভাবে সপাত সপাত করে আফনানের পেছনে দুটো চড় বসিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, এই যে আফনানের পেছনে ভরে রেখেছি, খুলে দেখবি? তিন তবা, তিন তবা, তিন তবা। আঁতকে উঠল নীরব। অপরদিকে নিজের পেছন ডলতে ডলতে আফনান আঙুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই ব্যাগটার জেন্ডারের প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতরে আসলে এটা একটা ভাই আপু। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আফনানের উপর ঝুঁকে এলো সাইবার। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখ রেখে তাকে হঠাৎ করে তর্জনী তুলে কপাল ছুঁয়ে দিল সে আফনানের। সে ললাটে আঙুল বেয়ে ঘাড় অব্দি নেমে আসলো। হিস হিস করে উঠে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পড়ে না চোখের পলক, টুং, কি তোমার রূপের ঝলক, হাই দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি সেন্স হারাবো, ডেথ হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ, কিস করে ফেলবে, এই কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে, আল্লাহ। সাইবার নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দরের মতো লাফিয়ে সরে গেল সে। ঠাস করে বাড়ি খেল গাড়ির বডিতে।
কোমর চেপে ধরে হাঁটু ভেঙে বসে পড়ল মাঝ রাস্তায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চেরাগ লাগবে তোর, বের করবো স্যালাইন? ও ভাই, আমাকে ছেড়ে দে, আব্বা কেটে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না আমি গিয়ে না। দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে তার পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে স্লাইন বানিয়ে দিয়েছে। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু মহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী ও সব থেকে দয়ালু, সবচেয়ে আত্মার বন্ধু সবই সাইবান আলাদিন। তোদের সারাদিন এসব ফাত্রামি করা ছাড়া কাজ নেই ভাই? এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবার ততক্ষণে নীরবকে ঠেলে দিয়ে গাড়ির বনেটের উপর বসলো। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলেছে বালকগণ, ফত্রামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাডা পড়া আসার খাও। অট্টহাস্যের রোল পড়ে গেল চারিপাশে। গড়াগড়ি খেলে একজন। গম্ভীর অনুরাগ অব্দি হাসতে বাধ্য হলো। মাথা বাঁকিয়ে শেষমেশ সেই সাইমনকে বলেই ফেললো, তুই কোনোদিন টায়ার্ড হোস না ব্রো? না ব্রো, কারেন্ট আমার শরীরে ঝিনমিন ঝিনমিন করে। এইসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটে লম্বা টান দিল। ধূসর ধোঁয়া ছাড়লো বায়ুতে। অতঃপর খিলখিল করে হেসে উঠল। বিবাহ, তাও আমি? খ্যা! ওমা, এতে ক্যাক করা কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি? নাকি আবার জীবনের চেরাগের দৈত্যর সাথে কাটানো প্ল্যান আছে? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়ায় আদনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটের পর কয়েকটা সুটান দিল। আদনানের কাঁধ জড়িয়ে তাকে নিজের কাছে টেনে আনলো। শোন দোস্ত, এসব বিয়ে শাদী হলো একটা স্কাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ চলছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে, তোরা বাপ দাদা হয়ে যাবি, তখন আমি তোদের মেয়েদের সুগার ড্যাডি হব। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আজকে থেকে আমার ডিভোর্স। আঁতকে উঠে বলে ফেলল নীরব। তাতে অট্টহাসিতে হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। বলল, ওকে গাইস, রাত 3:30 বাজে। কারোর বাসায় যাওয়ার প্ল্যান আছে কি? নাকি এখানে টাল হয়ে পড়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় দরজায় গিয়ে ডেলিভারি করে দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি। কেলোরকীর্তি করবেন আপনারা আর আপনাদের বাবা মার কাছে ধরা খাবো আমি। অনেক হয়েছে মুরব্বি, আর না। এই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা তো শুনতেই হবে, ঘরে ফিরে যেতেই হবে। বলেই গাড়ির বনেট থেকে লাফ দিয়ে নামলো সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটের গুজে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলল, মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ড, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু বেশ কিছুটা দূরত্বে এগিয়ে গিয়ে দিয়ে আসতে। বাকিরা পেছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলার রোশনি ছড়িয়েছে রংধনুর মতো। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখন সিগারেট ঝুলছে। আজকের রাতের 3 নম্বরটা। মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডক্টর জননী আর আস্ত রাখবে না, সেই ভেবে গাড়িতে বসে পুরোটা শেষ করে এরপর বাহিরে বের হলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্য জিনিস সব গাড়ির পেছনে আছে। সেসব পরে বের করে যাবে। আপাতত শুধু ডাফল ব্যাগটা হাতে নিয়ে বের হলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজার কাছে গিয়ে পৌঁছালো। যাতে দরজাটা বন্ধ থাকে। তার কাছে তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে সে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেলায় ডাফল ব্যাগটা ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগিয়ে গেল কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করা থাকে। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকে কিচেনের কাছে যেতে মৃদু শব্দ কানে এলো। সাইবানের শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাচের ঝিনঝিন আর চামচ নাড়ানোর টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময় জেগে থাকে না, কাজের মেয়েটা থাকতে পারে। তেমন একটা পরোয়া না করে কিচেনে ঢুকলো সাইবান। সামনে অপ্রত্যাশিত দৃশ্যটা তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল।
কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত এক মলিনতা। শরীরটা বড়জনের তুলনায় একটু বেশি রুক্ষ, ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখে বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরে আছে মনে হয় বাচ্চা, অপর হাতে কাউন্টারের ওপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে, সাথে শরীরও দুলছে। সাইমন চেয়ে রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারা হুট করে একটা প্রগাঢ় শীতলতা ছায়া ভর করলো। একদম নিবিড়ভাবে সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম, খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়া ছেলেটাকে। না চাইতেও আপাতমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী আধুনিক গতির তাগড়া যুবক, বেশভূষায় স্পষ্ট। একটা টি শার্ট আর ধলা কালো জিন্স পরা, সেটার আবার হাঁটুর দিকটা ছেঁড়া। ফ্যাশনটা চেনে ইরাম, রিপোর্ট জিন্স বলে বলা হয় ওটাকে, যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শেপ, ত্বকের রংটা হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতো। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরই বলা হয়েছে হয়তো ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদমই পছন্দ না ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়েছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্ট জ্বলজ্বল করছে একটা ধাতব রিং। আইব্রো পিয়ার্সিং আরেকটা আরেকটা অপছন্দের জিনিস। অরণ্যের পর এই মানুষটা, যার বাহ্যিক অবয়ব ইরামকে কেমন একটা দমবন্ধকর অনুভূতি দেয়। আগে এমনটা হতো না, তবে অরণ্যের সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গেছে ট্রমার মতো। নিজের অস্বস্তিটা চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? সাইবানের হাতটা শক্ত হয়ে এলো। তাকে এই নামটা বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকে খ্যাপানোতে হম্বিতম্বি করতো সে, তাই পরিবার আর চেনা পরিচিত সকলে তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র ইরাম মেয়েটা তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটা তাকে বারংবার বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। হুম, আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সিবাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো, সেখানে দাঁড়িয়ে আছে ইরাম। তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা হয়েছে ছোট বাচ্চাটা। মুখ দেখা যাচ্ছে না, অথচ হঠাৎ করে সাইবানের দেখতে ইচ্ছা করছে। না, বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম, থাকতে পারিনি তো চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, সেই নিয়ে এসেছে তোমাদের বাসায়। ইরামের অতি সহজ জবাব শুনে চুমুকদার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আজ করতে পেরেছিল এমন কিছুই, ঘটনা কিছু একটা এমনই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো না বহু বছর যাবৎ। সাইবান স্কুল থাকতে ইরাম এ বাড়িতে আসা ছেড়ে দিয়েছে, আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছু। তবে এইভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সাথে কথা হয়নি। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল। মায়ের জোড়াজড়িতে সে দূর থেকে একবার মায়ের জোড়াজড়িতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে ইরামকে দেখে চলে এসেছে। এতটুকুই। বিয়ের পর একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলেই গিয়েছে প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। সে নিশ্চিত ইরামেরও তেমনটা মনে হচ্ছে। থাকতে এসেছো মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ইজানের দিকে ইঙ্গিত করলো সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো। বুকে লেপ্টে থাকা আধঘুম ইজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান। ও, ম্যাচ করেছেন আপনার সাথে, ইরাম ইজান। থ্যাংক ইউ। থাকতে এসেছেন এর অর্থ বললেন না যে আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। আরেক দফায় ঝটকা খেলো সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটা কি পণ করে এসেছে তাকে অবাকের পর অবাক করবে? নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিকভাবে বলতে পারে? এই তাহলে কারণ মুন্সিবাড়িতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটু হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করে সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে? বুড়ো কুচকে গেল ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কাঁথায় আড়াল করে এসে নিয়ে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো।
এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছুর থাকার পরও মনে হয় তার কাছে কিছুই নেই। নিকটে একাকিত্বর ভয়ে তাকে টুকরে টুকরে শেষ করে দেয়। সাইবান দুহাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তার হলো। সুচালো চোখে ইরাম তার এক নজর তাকালো, দেখলো ইজানকে দেখে সে যুক্ত করলো, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ভাগ্যে থাকলে পরে দেখা হবে। দুহাতে সেলুটটুকে শিশু বাজাতে বাজাতে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বের হয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরে কোথাও একটা আঘাত করেছে, যেন ছেলেটা কোনো কারণে ইরামের উপর রেগে আছে, যার সাথে ঠিকমতো কথা হয় না বহুত বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবনার সময়ও অবশ্য সে পেল না। ইজান কেঁদে উঠতে ছেলের দিকে মনোযোগী হতে হলো তার। দুপুরবেলা এমনিতে শো শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না। তবে আজ দুপুর 2টার দিকে তার ঘুম ভেঙে গিয়েছে। অনেক চেষ্টা করলেও পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা শাওয়ার সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে, গত 12 ঘন্টা যাবৎ পেটে কিছু পড়েনি। দ্রুত সে ডাইনিং রুমে চলে গেল। জানি খাবারের আয়োজন হবে আজ, না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট তৈরি থাকে। আজও ব্যতিক্রম নয়। টেবিল ভর্তি সুস্বাদু খাবারের পদ, ভাত, খিচুড়ি রয়ে আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজি, মুরগির তরকারি, খাসির কাবাব, সালাদ আর আচার। আরও কিছু ছোটখাটো শাক পাতার পদ আছে। সেসবের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করল না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতো খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কাণ্ডকারখানা দেখলেন ডক্টর সামিয়া মুন্সি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি 8 ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবার চলে যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলায়নি। চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবারের চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কতবার বলেছি গোসলের পর ভালো মতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন সামিয়া। রুম থেকে টাওয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তা না দেওয়া ছেলের মাথায় মুছতে লাগলেন। ধীরে ধীরে সযত্নে মুছে দিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে নিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে তো আমার গর্জিয়াস মম এভাবে এত সুন্দর করে মুছে দিত না বলো। একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়া মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালো হয় বল। তাহলে যদি ওটা কল করার জন্য খোলা পাওয়া যায়। মম, তুই বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়, সেই টেনশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে, রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক উজ্জ্বল হয়, একদম লাল লাল গ্লো মারে। আফনানকে দেখেছো না, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতো। তখন তোমাকে দেখতে হুড়পড়ি সকিনা বিবির মতো লাগে। আমি ইনডিরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশন করলে যে কোলেস্ট্রল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলায় অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস গর্ধব। হাহা করে হাসলো ছেলেটা। ছেলের মাথায় চাটি দিতে খিলখিল করে হেসে উঠল সাইবান। অদূরে চেয়ারে বসে দৃশ্যটি চোখ মেলে দেখলো ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মধ্যে, একদম বন্ধুর মতো। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সঙ্গে গড়তে পারে? সামিয়া নিজের চেয়ারে ফিরে এলেন। সকলের খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে সে অসন্তুষ্ট হলো। বলল, ইরাম, কাজটা ভালো করিসনি মামুনি। তোর শরীরের জন্য তো একটা প্রয়োজন আছে, তাই না? উপরন্ত ব্রেস্ট ফিডিং করাচ্ছিস, একটু এতটুকু মাত্র খাবার নিজের শরীরের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ আরও কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিল। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সবকিছু। তোর চেহারায় বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগেছিস। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি, আস্তে করে জবাব দিল ইরাম। সাইবার নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না। সামিয়া আবার খাবার বেড়ে দেওয়া সুগন্ধাকে বলল, সুগন্ধা, আমি চলে যাওয়ার পরে মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তা সঙ্গে ফল দিবি, খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস লিস্ট ধরে কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা।
ঠিক আছে আম্মা, আপনি কিছু টেনশন নিয়েন না, আমি সব সামলে নেব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেললো ইরাম। দ্রুত বলল, না না খালামুনি, এত কিছু করতে হবে না তোমাকে। ইচান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলে আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকায় ইরাম। চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে প্রশ্ন করলে, ঠিক তো, ঠিকই ঠিকানা তো একটা হবেই, তাই না? আমার আগের ম্যাচটা খুব সম্ভবত এখনো খালি আছে। না থাকলেও সমস্যা নেই, রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজীবন তো সবার জন্য ব্যবস্থা করে এসেছিস, আর কত? ইরাম হাতটা মুঠো করে ফেললো, নিজের ব্লেডের দিকে চেয়ে বলল, আর আর কারোর কথা জানি না, কিন্তু আমি সত্যি কারোর উপর বোঝা হতে ইচ্ছুক নই খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর জন্য কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো সেটা জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষের দায়িত্ব এড়িয়ে গেছে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই? হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই এড়িয়ে গেছে, সে মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু ঘরের বউয়ের জন্য তো আমার দায়িত্ব আছে। ওয়াক্থু দাঁতের নিচে এলাচ কামড় পড়ায় ঠিক এই মুহূর্তে ঝটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন করে শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখে রয়ে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তার মায়ের দিকে তাকালো। কি বললে তুমি মম? মাই ফিউচার ডটার ইন ল, ইয়েস। স্মিথ হেসে ছেলেকে ঠিক তার স্টাইলে জবাব দিল মিসেস সামিয়া। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডায় থাকিস নাকি অ্যামাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ির ধরে শুধু 20 মিনিট দেখবো আমি। এসে আমার মমকে বোঝা মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষের কাটাকাটি করতে করতে ব্রেনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা অনুরাগ। সাইবানের রুমটা দোতলায়, অথচ সেখান থেকে নিচতলা অব্দি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বি বেপাত ছেলের হম্বিতম্বিতে বেপাত্তা সামনে সোফায় বসে পা দুলিয়ে দুলিয়ে আয়েশ করে পায়েস খাচ্ছে। মাঝখানে বিপাকে পড়ে যায় ইরাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। মা ছেলের মাঝে এমন কেন দ্বন্দ্ব? এমন দ্বন্দ্ব দেখে হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে সুগন্ধা অবশ্য একদম স্বাভাবিক, গুনগুন করতে করতে খাবার টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়েটার ঠোঁটে গান আসে কিভাবে? এই বাড়ির প্রত্যেকটা মানুষ এক একটা নমুনা। প্লিজ আয়, এক্ষুনি আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখিস অনুরাগ, তুই যদি আজকে না আসিস, তোর ফটো পোস্টার ছাপিয়ে আমি শহরের দেওয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখে দেবো, এই ইফতিচারের থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় সাইবান ছাদের দিকে এগিয়ে চলল। ঠুসঠাস শব্দ আসলেও এবার আর কথা শোনা যাচ্ছে না। সামিয়া ধীরে সুস্থে পায়েস শেষ করল। ততক্ষণে ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তক্ষুনি নিজেকে আর রুখে রাখতে পারল না ইরাম, সামনে এগিয়ে দাঁড়ালো। খালামুন্নি, কিছু মনে করো না, তুমি গুরুজন, তবুও বলতে বাধ্য হচ্ছি। তুমি অযৌক্তিক কথা বলছো। এমনটা সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? সাইবানকে বিয়ে করাটা সম্ভব নয়? কেন? সামিয়ার স্বাভাবিক এবং সুচালো দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করলো, অতঃপর বলল, জি, প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই তো চিন্তার বিষয়। উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তো ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে জমা চলে গিয়েছে সেজন্য? এটা এক মুহূর্তে চুপ থাকলো, অতঃপর জানালো, বিষয়টা এমন না। আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ঈদে, কোরবানে আর কিছু না হোক 2-1টা করে আমাদের বাড়িতে যেত, সালামি নিত। হাতে 2 টাকা ধরিয়ে দিলে এমনভাবে খুশি হয়ে যেত যেন ওর হাতে আমি চাক তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় রেখেছে। আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে এসেছি, এর বেশি কিছু কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতো দেখিস? চটজলদি উত্তর করতে চাইল ইরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের হতে পারল না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা আর পুরাতন আলাদিন এক নয়। ইরামের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোটটাই, মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা 2টা সুচালো দাড়ি। কথায় কথায় স্মিতা সেই বয়সের তুলনায় বেশি বুঝদার। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে অনেকখানি অপরিচিত লেগেছে ইরামের। তাই অসত্য জবাব সে না দিয়ে খালামণিকে বলে ফেলল, জানি না।
ইরামের উত্তর শুনে সামিয়া মুচকি হাসেন, বললেন, আমাকে যখন বুঝেন মানিস তখন একটা কথা মাথায় রাখ, আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবে চিন্তে করছি, সবার ভালোই ভাবছি, খারাপ না। রইল বাকি সাইবান, ওকে দেখতে যতটা ঘাড় তেরা বাদরের মতো লাগে, তবে মনটা অবুঝ নয়। সময় দিয়ে বুঝিয়ে বললে ও ঠিকই বুঝবে। একটু থেমে তুমি আরও যুক্ত করলেন, তবে আমাকে যদি তবে কাউকে আমি জোরাজুরি করি না। বিয়ে শাদির ব্যাপার একেবারে অমত হওয়া খারাপ ব্যাপার, তাই বলছি তুই তোর পরিস্থিতি ভেবে দেখ, আজকের দিনটা সময় নে, ভালো মতো চিন্তা কর। প্লিজ যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে নয়। তোর মতো বুঝতার মেয়ে দুটো হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে চিন্তা নিস, এটাই আমার কামনা। এরপর যদি তোর মনে হয় তুই থাকবি না তবে চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হসপিটালে যাচ্ছি, আসতে রাত হবে, আর ঘরটা মাঝে মধ্যে ভূমিকম্পের মতো কেঁপে উঠতে পারে, মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা সাইবানি, ভয় পাস না, ইজানকে দেখে রাখিস। ইজান কথা শেষ করে সামিয়া গটগট করে হেঁটে বাড়ির বাইরে বের হয়ে গেল। গাড়ি গেটের সামনে অপেক্ষা করছে তাকে হসপিটালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় থ হয়ে দাঁড়িয়ে আছে। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে সে বুঝতে পারল না। সারাটা বিকাল ইরাম কাটলো ইজানের সঙ্গে রুমবন্দি হয়ে। সামিয়া যা বলেছিল তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বি শব্দ আর ভেসে আসছে। মাঝে আবার দুটো বাইকও এসে হাজির হয়েছে। খুব সম্ভবত সাইবানের বন্ধুদেরকেও। তাদের কথোপকথন অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছা তার নেই। এর চাইতে গুরুতর একটা কাজ বাকি, সেটা হলো সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার স্বাদ মিটে গিয়েছে ইরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটা দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে আর তাদের মাঝে কোনো ঘাবলা থাকবে না, এমনটা অসম্ভব। তবে ইরামের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই, তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু ইজান। ছেলেটাকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবলো, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই ৩২ বছরের জীবনটা সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই সে করেনি। আর কত সে কাজ জারি রাখতো যদি তাকে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই ৩ মাস একা কাটিয়ে সে বুঝে গেছে সিঙ্গেল মাদার জীবনে কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই। সরকারি সম্পত্তি মনে করে সকলেই। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তার এমনি এমনি সৃষ্টি করেননি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনোদিন চলতে পারে একা, না একজন পুরুষকে ছাড়া, না একজন পুরুষ চলতে পারে একজন নারীকে ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষের অতিরিক্ত লোভ আর মানসিক বিকৃতির কারণে, আর কিছু না। যদি ইরাম সাইবানকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙুল তুলবে। তবে যার তবে তার ইজান হয়তো একটু ভালো থাকবে, একটু সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা, যা এখন খুব করে দরকার ইরামের। তার নিজের ট্রমার, নিজের জীবনের সকল না পাওয়ার হিসাবের কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুত শেষ করেছেন তিনি, না হলে ফিরতে রাত হতো। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছে। ইরাম তখন টেবিলে বসে আছে, সুগন্ধা তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশনা মতো ফল। ইজানকে দুলিয়ে যাচ্ছে সে, মাত্রই দুধ খাইয়েছে, এখন ছেলেটা আবার ঘুমাবে। ঘুমে ঢুলু ঢুলু তার চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় চাঁদ, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কুচু কুসোনাটা। ইজানের মুখটায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলেটা ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। অদৃশ্য আদর থেকে নিষ্পলক নয়নে দেখল সামিয়া। তার বুকটা কেমন যেন উষ্ণতার জোয়ারে টইটুম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম আর সামিয়া দুজনেই মুখ ঘুরে তাকালো। ২ তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাফ হাতা কালো টি-শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফ হাতা হওয়ায় তার শক্ত গড়নের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্ট। টি-শার্টের কাপড় বুকের উপর চেপে বসেছে, ভাগ ভাগ করে পেশির গড়ন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করেছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফা দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হেই ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম।
এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে, এবং যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর দিল, বল ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে চলো। সামিয়া সাইবারের পিছু পিছু নিচতলার একটি রুমের ভেতর আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। এরা হতভম্ব হয়ে চেয়ারে বসে রইল। সামিয়ার পরনে শাড়িটা কুঁচকে খানিকটা ঢিলাঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথা শব্দ করে দরজাটা বন্ধ করে সেটা ঠাস করে দাঁড়িয়ে রইল। বুকে দুহাত গুজে সে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে জননীর দিকে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ভ্রু জোড়ার তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বাম ভ্রুতে থাকা পিয়ার্সিং হালকা হলদেটে আলোয় জ্বলজ্বল করছে। What going inside your pretty little head, Mom? Oh, what do you think, my boy? এবার সত্যি বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম, প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না, কয়েক মাস আগের 25তম জন্মদিন পালন করেছি। ও আচ্ছা, অনেক বড় হয়ে গিয়েছিস। এতটাও বড় হয়নি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি সির্ফ আমার বাড়িতে বউ হিসেবে কাকে পছন্দ করেছি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্ফজম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অবধি তোমার একটা কথাও ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি নাকি? নিজের কপালে আঙুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলেই সে গরম হওয়ার জন্য ছ্যাঁত করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত করে রেখেছে। বাড়ির বউ, মাই ফুট। একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। সাইবান আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতে সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বহু অচেনা। কালে ভদ্রে কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া আর মজার মুহূর্তে নেই, তিনি বাস্তবতায় আছেন। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুধু গায়ে গতরে হয়েছিস, চরিত্রে নয়। কথাটা বেশ গায়ে লাগলো সাইবানের। হাতের মুখটা শক্ত করে ফেললো। একটা পর মেয়ে, যার এর আগে পরে কোনো হদিস ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে, তার জন্য আজ সে নিজের মায়ের কাছে এভাবে কথা শুনেছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন ইরামকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। তোর বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে 2 ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, 2 ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে ওই মেয়েটা। পরিবারের বড় মেয়ে কিনা এত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে, সেটা তোর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদের সময়ে উৎসবের নামে কিছু কাপড়-চোপড় দিতে পারতাম ভাগ্নে-ভাগ্নিদের। এরপরও সেটা বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিলাম। তুই দেখেছিস কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারল না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনকি কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতেও দুবার চিন্তা করলো না। একবার ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? সাইবা নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের রাগের ভাবটা কমে এলো, পুরোপুরি দমন হয়নি। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পেরেছি। আমিও পাষাণ নয়, ওকে? তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কে? ইরাম আপুকে ঘরে রাখবে, রাখো। ওনার বাচ্চাকে পালবে, পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব। কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়া এবার বেশ অসন্তুষ্ট হলো। চ্যারিটি কন্ট্রিবিউশন? তবে কবে এত অধপতন হলো তোর? ছোটবেলায় এত ইরাম আপু করতিস। জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলেই সে হাত পেতে নেবে? মধ্যবিত্তকে আর কিছু আলাদা দিক বা না দিক, আত্মসম্মানটুকু ভরে দিয়েছে। হাত পাতার মতো অবস্থায়ও তারা হাত পাতবে না, ঠোঁট কামড়ে লড়ে যাবে। বিন্যার দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটি প্রাপ্তবয়স্ক ছেলে আছে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। উপরন্তু ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজে সমস্যা হবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে।
32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরো বড় সালিশ বসাবে, কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করেই উল্টো ঘুরে দরজার মাঝে ধড়াম করে একটা শক্তিশালী ঘুষি দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারিপাশ, ভয়ঙ্কর একটা শব্দ হলো। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তাৎক্ষণিক। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেওয়ালের ফটোফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলে সাক্ষাৎ ঝড়, ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করবো না, কোনোদিনই না। আমার একটা কথা, না 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 না, no never, never ever in my life mom I'll marry a senior woman. না পারতে স্বামী এবার পাল্টে চেঁচিয়ে পড়ল, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজেরটা আর ইরামেরটা বুঝে নেব ঠিকই, শুধু এরপর আর কোনদিন আমার মুখ থেকে তোর কাছে চাওয়ার কিচ্ছু উচ্চারিত হবে না, এতটুকু জেনে রাখিস। সাইবান হঠাৎ করে জমে গেল, ঝট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতো ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়তা দেখল সামিয়া। আজকের পর্ব এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। ধন্যবাদ।